কমবে নাকি? ভারত শাসন আইন হয়েছিল না 1935 ভারত শাসন আইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30-এ গোল টেবিল বৈঠক হয়েছিল মনে আছে, 1930, 31, 32। চলো নেক্সট। 1947 ভারত কি বলবো স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন 1947, 1947 সালে আসে। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে আসে? 1947 সালে। না, এই আইন অনুযায়ী ভারতে স্বাধীনতা দেবে ঘোষণা হয়ে যায় আর কি। না, এই আইন কেন এসেছিল কারণ যদি বলি, এর কারণ কি? এর কারণগুলির মধ্যে চলে আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশদের কি বলবো পদোন্নতি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের আর্থিক ক্ষতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের আর্থিক মন্দা বা আর্থিক ক্ষতি। আর্থিক ক্ষতি এটা একটা কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার কবে হয় মাথায় রাখতে হবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয় 1939 সালে, শেষ হয় 1945 সালে। তারপরে এই 47-এ আসে এই এক, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের আর্থিক ক্ষতি এটা একটা কারণ। আর কি বলতে পারি না, ক্রিপস প্রস্তাব। এই সময় ক্রিপস প্রস্তাব আসে, স্ট্যাফোর্ড ক্রিপস তার নেতৃত্বে ক্রিপস প্রস্তাব আসে। ক্রিপস প্রস্তাব বাসায়। ক্রিপস প্রস্তাব কবে আসে? 1942, 1942। 1942 সালে কি হয়? নৌবিদ্রোহ, মাথায় রাখবে হ্যাঁ। নেক্সট কি? ক্যাবিনেট মিশন বা ক্যাবিনেট পরিকল্পনা, ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান। এই ক্যাবিনেট মিশন প্ল্যান এর এখানেই কি হয় না, গণপরিষদ গঠনের জন্য প্রস্তাব করা হয়। এই ক্যাবিনেট মিশন প্ল্যানেই কি করা হয়? গণপরিষদ গঠনের জন্য প্রস্তাব করা হয়। ক্যাবিনেট মিশন প্ল্যানেই গণপরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়। গঠনের প্রস্তাব দেওয়া হয়। ইম্পর্টেন্ট হবে কথাটা। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে একটা পরিষদ গঠন, সেটা কোথায় দেওয়া হয়? ক্যাবিনেট মিশন প্ল্যানে। ক্যাবিনেট মিশন প্ল্যান যদি বলে কবে আসে? 1946, 1946 সালে এই ক্যাবিনেট মিশন প্ল্যান গঠিত হয়। তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান গঠিত হয়েছিল 1946 সালে। এই ক্যাবিনেট মিশন প্ল্যানেই গণপরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই গণপরিষদটাই কি করবে? সমস্ত কিছু নির্ধারণ করবে। এর যে সদস্য ছিল, এই সদস্যরা কি করবে? সমস্ত কিছু নির্ধারণ করবে। গণপরিষদের আসন ভাগ হবে, গণপরিষদের কমিটি গঠন হবে, ঠিক আছে। সব ওইগুলো থেকে কোশ্চেন দেয়, দেখবো আপনার পরপর স্টেপ বাই স্টেপ। ব্যাস এগুলো মাথায় রাখো তাহলেই হবে। আর তো বললাম নৌবিদ্রোহ 1946-এ, এই 42 এসেছিল। 1942 নৌবিদ্রোহ হয়েছিল, এরও একটা প্রভাব পড়ে। আর কি বলবো না, এই যে ভারতীয় স্বাধীনতা আইন 1947-এ গৃহীত হলো, এই সমস্ত কারণগুলির জন্য শেষ পর্যন্ত 1947-এই ঠিক হলো যে ভারত স্বাধীন হবে। 1947, 15ই আগস্ট ভারত কি স্বাধীন হয়? ভারত স্বাধীন হয়, ব্রিটিশ থেকে মুক্ত হয়, ভারত স্বাধীন হয়। আর একটা কোশ্চেন এখান থেকে দেয় যে ভারতের স্বাধীনতা দিবস তো আমরা সবাই জানি দুটো দেশে ভাগ হয়ে যায়, একটা ইন্ডিয়া একটা পাকিস্তান। না, পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? 14ই আগস্ট, ঠিক আছে। পাকিস্তানের স্বাধীনতা দিবস 14ই আগস্ট, একদিন আগে এটা দেয় কিন্তু। পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 14ই আগস্ট, ভারতের একদিন আগে। ভারত 1947, 15ই আগস্ট স্বাধীনতা ঘোষণা করে, আর 14ই আগস্ট
1947 পাকিস্তান স্বাধীনতা করে, পাকিস্তান স্বাধীন হয়, ইন্ডিপেন্ডেন্স, পাকিস্তান স্বাধীন হয়, তাই 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। তাহলে কি হলো, দুটি দেশে ভাগ হয়ে গেল এই আইন অনুযায়ী, ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী। দুটি দেশের কি আলাদা আলাদা আস্তে আস্তে সব গণপরিষদ গঠিত হলো। ভারতের যদি দেখি শেষ, এখান থেকে একটা কোশ্চেন দেয় যে ভারতের শেষ ভাইসরয়কে, ভারতের ভাইসরয় তো না, গভর্নর জেনারেল বলা হতো শেষ পর্যায়ে গিয়ে, আবার ভারতের শেষ, না 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 ভাইসরয় বলছি না, গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, তখন উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল কে হয়ে যাবে, উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। এবার এখানে যদি স্বাধীনতা বা স্বাধীন কথাটা যোগ করে দেয়, স্বাধীন ভারতের, তখন হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালচারী। স্বাধীন ভারতের প্রথম যদি বলে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তখন উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। কোশ্চেন ঘুরি দেয়, এখনই সুপ্রিয় মাইনাস নেগেটিভ হয়ে গেছে। ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। এবার যদি বলে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তখন উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালচারী, চক্রবর্তী রাজাগোপালচারী, চক্রবর্তী রাজাগোপালচারী। আবার যদি বলে ভারত, স্বাধীন ভারতের ঠিক আছে, স্বাধীন ভারতের শেষ গভর্নর, শেষ গভর্নর জেনারেল, তখন হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালচারী, চক্রবর্তী রাজাগোপালচারী, ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, যদি এরকম ভাবে কোশ্চেন দেয় যে ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন অপশন থাকলো না, তখন চক্রবর্তী রাজাগোপালচারী থাকলে ওটা অ্যান্সার করে দেবো। আর যদি এরকম ভাবে কোশ্চেন হয়ে যায় যে ভারতের শেষ গভর্নর জেনারেল দুটোই আছে, তখন লর্ড মাউন্টব্যাটেনই করবো। আর স্বাধীন কথা যুক্ত হয়ে গেলে তো কোনো কনফিউশনই থাকলো না, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালচারী, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালচারী। যদি বলে শেষ, প্রথম বা শেষ একটাই, প্রথম বা শেষ, শেষ যদি বলে তাই হয়ে যাবে শেষ ভারতীয় গভর্নর জেনারেল তাও চক্রবর্তী রাজাগোপালচারী, প্রথম বা শেষ বা একমাত্র যদি বলে, একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালচারী, গোলাই না। হ্যাঁ, এবার যদি আমরা দেখি গণপরিষদ, সেই গণপরিষদের যে আসন সংখ্যা, এটা থেকে কোশ্চেন দেয়, দুটো একটা কোশ্চেন হয়ে যায়। গণপরিষদের আসন সংখ্যা, গণপরিষদের আসন সংখ্যা, না যদি গণপরিষদের আসন সংখ্যা বলি, মোট আসন কটা ছিল, মোট আসন ছিল 292টি, 292টি গণপরিষদের মোট আসন সংখ্যা। না, এই যে ক্যাবিনেট মিশন 1946-এ আসলো, এই ক্যাবিনেট মিশন প্রস্তাব করে কিসের, গণপরিষদ গঠনের। এই যে গণপরিষদ গঠন করছে, এখানে বিভিন্ন আসন ছিল, তার মধ্যে প্রথমে 389টি রাখা হয়, পরে সেগুলোকে বাদ দিয়ে টোটাল 292টি মানে করা হয়। মোট ব্রিটিশ শাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল, প্রথমে রাজ্য অত ভাগ ছিল না, ভারতে রাজ্য ছিল না, ব্রিটিশ শাসিত প্রদেশে ভাগ করা হয় 11টি। সেই 11টি ব্রিটিশ শাসিত প্রদেশের মধ্যে মোট 292টা আসন তৈরি করেছিল। এই 292টি আসনের মধ্যে কাদের কটা ছিল আসন জানতে চাই। সাধারণের জন্য বা সাধারণদের আসন ছিল, সাধারণের জন্য
আসন ছিল 210টা। সাধারণের জন্য আসন কটা ছিল? 210টি। আর মুসলিমদের জন্য আসন বলতে পারো বা সংরক্ষিত আসন বলো, কোনো অসুবিধা নাই। সংরক্ষিত আসন ছিল 78টি। আর আরেকটা, সেটা হচ্ছে শিখদের জন্য সংরক্ষিত আসন ছিল 4টি। শিখদের জন্য সংরক্ষিত আসন কটা? 4টি। তাহলে কত হলো? 210 আর 78, 288, আচ্ছা 292। তাহলে গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 292টি, সাধারণের জন্য 210টি, মুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল 78টি। দেয়, এটা এসেছিল সিএসএসএল। শিখদের জন্য সংরক্ষিত আসন ছিল 4টি। আর এটা মনে হয় এমটিসি দিয়েছিল, মোট আসন কটা ছিল গণপরিষদের? মোট আসন 292। দেয় কোশ্চেন এখান থেকে থাকে। তাহলে কি বললাম? এই যে গণপরিষদ, এটা কোথায় প্রস্তাব করা হয়েছিল গণপরিষদ গঠনের জন্য? মাউন্ট এই ক্যাবিনেট মিশন পরিকল্পনায়। এবার আমরা দেখব যে এই যে গণপরিষদ, এই গণপরিষদ নিয়ে একটা কমিটি গঠিত হলো। গণপরিষদ কমিটির কে কি কোন পদে ছিল? এখান থেকেও কোশ্চেন হয়। গণপরিষদ, কথা ঠিকঠাক আছে? সাউন্ড ঠিকঠাক আছে? গণপরিষদ কমিটি, গণপরিষদ কমিটি, এই যে গণপরিষদ কমিটি গঠিত হলো, এই গণপরিষদ কমিটির কে কোন পদে ছিল, দায়িত্ব ছিল? কমিটি ও সভাপতি লিখতে পারো, ও সভাপতি। সভাপতি, গণপরিষদ কমিটি ও সভাপতি। তাহলে প্রথমে দেখবো আমরা খসড়া কমিটি। খসড়া কমিটি, তাহলে এই যে খসড়া কমিটি, খসড়া কমিটি বলতে যে বিভিন্ন কিছু সমস্ত কিছুর জন্য যে খসড়া গঠিত হয়। বিশেষ করে এখানে খসড়া বলতে না, ভারতীয় যে সংবিধান গঠিত হবে, সেই সংবিধানের যে খসড়া গঠিত হবে একটা, মানে বলতে পারো সেটা ব্লু প্রিন্ট বলতে পারো। সেই খসড়ার কমিটির সভাপতি ছিলেন, খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট আমরা দেখব অনেকগুলো আছে, গুরুত্বপূর্ণগুলো লিখবো, হ্যাঁ সব যাব না আমরা। জাতীয় পতাকা, এটাও দেয়। জাতীয় পতাকা না, এই যে ভারত স্বাধীন হলো, ভারতের যে একটা জাতীয় পতাকা গঠিত হবে বা তৈরি করা হবে, এই জাতীয় পতাকা কমিটির, জাতীয় পতাকা কমিটির সভাপতি কে হলো? না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছেন না ভারতের যে জাতীয় পতাকা গঠিত হবে সেই কমিটির কে? সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা দেখব, এখানে বলে রাখি যে ভারতের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার নকশা যদি বলে, মাথায় রাখবে হ্যাঁ, নকশা যদি বলে পিঙ্গালি ভেঙ্কাইয়া, পিঙ্গালি ভেঙ্কাইয়া, পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি ইঙ্গকায়া আকার হবে, হ্যাঁ ভেঙ্কাইয়া, পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি ভারতের জাতীয় পতাকার নকশা করেন, ডিজাইনার। আর জাতীয় পতাকার দৈর্ঘ্য ছিল 3, আর মানে দৈর্ঘ্য প্রস্থের রেশিও আর কি 3:2, মানে দৈর্ঘ্য 3 হলে প্রস্থ 2 হবে, এই অনুপাতে 3 ফুট হলে প্রস্থ 2 ফুট হবে, এরকম 3/2। এটা মাথায় রাখবে। দেয় দৈর্ঘ্য বড়, তাহলে 3 বড় হবে, 3/2 এরকম মনে রাখবে, তাহলে হবে 3/2, এই রেশিওতে থাকবে। হ্যাঁ, দৈর্ঘ্য 3 আর প্রস্থ 2, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3/2, 3/2 মানে মানে দৈর্ঘ্যটা 3 হবে, প্রস্থটা 2 হবে, এই অনুপাতে থাকবে। এটা যদি 3 ফুট হয়, এটা 2 ফুট হবে, এটা 30 হলে এটা 20 হবে, এরকম ভুল হবে না, 3/2।
3/2। আর পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে। আর কি আরেকটা জিনিস চলো বলে দিই, বলছি যখন, জাতীয় পতাকা যেটা আর কি, এই জাতীয় পতাকা যে তৈরি হবে, এই জাতীয় পতাকার গ্রহণ করা কবে হয়? জাতীয় পতাকা গ্রহণ কবে হয়? জাতীয় পতাকা গ্রহণ করে হয় কবে? এই যে পিঙ্গালি ভেঙ্কাইয়া নকশা করলো, খাদি কাপড় দিয়ে তৈরি হয়, খাদি কাপড়। হ্যাঁ, জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি হয়, খাদি, খাদি কাপড়ের তৈরি হয়। শীতের সময় দেখবে বাচ্চাদের খাদি কাপড়ের পোশাক পরায়, ওই খাদি কাপড়, খাদি কাপড়ে তৈরি হয়। ঠিক আছে, মানে এটা নিয়ম আর কি। হ্যাঁ, খাদি কাপড়ে তৈরি হবে। জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি হয় 3/2। আর এটা গ্রহণ করে কবে? 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947 মাথায়। তার আগে ছিল অনেক পতাকা ছিল, আমাদের যে প্রপার পতাকাটা এখন আছে এই পতাকাটার কথা বলছি আমরা। হ্যাঁ, আগে অনেক ছিল, প্লেন এক কালারের ছিল, প্রথমে কালারই ছিল না, রেড কালার করে 3 কালার ছিল। হ্যাঁ, প্রপার এখন যেটা আছে সেটার কথা বলছি। এটাই নকশা করেছিলেন বেঙ্গালি ভেঙ্কাইয়া। এটাই খাদি কাপড়ে তৈরি 3/2, আর এটাই গ্রহণ করা হয় 22শে জুলাই 1947। তার আগে অনেক রকমের এসছে পতাকা, অত দরকার নাই। ঠিক আছে। হ্যাঁ, নেক্সট। আর এটা বললাম জাতীয় পতাকা, আরেকটা এখান থেকে মাথায় রাখবো, জাতীয় সঙ্গীত। চলো লিখে রাখো, জাতীয় সঙ্গীত আমাদের যেটা, জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? জাতীয় সঙ্গীত গৃহীত হয় কবে? না, 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি 1947। এটাও মনে রাখতে হবে। আমাদের যে জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন, এটা 24শে জানুয়ারি 1947 গৃহীত হয়। না, 47 না, ভুল বললাম, 50, 1950, সরি, ধরে নাও, 24শে জানুয়ারি 1950। আর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে। নেক্সট যেটা চলছিলাম, গণপরিষদ কমিটি, তাহলে খসড়া কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর, জাতীয় পতাকা কমিটির সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট চলো, নেক্সট আমরা বলবো না, মৌলিক অধিকার, এটাও দেয়, মৌলিক অধিকার, মৌলিক অধিকার সংক্রান্ত যে কমিটি, মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি বা সাব কমিটি, সাব কমিটি বলো, মৌলিক অধিকার সংক্রান্ত যে সাব কমিটি, এই কমিটির সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। তাই এটাও, হ্যাঁ, জে.বি. কৃপালিনী, জে.বি. কৃপালিনী, জে.বি. কৃপালিনী, কৃপালিনী বা কৃপালিনী, জে.বি. কৃপালিনী। বানান ভুল হলে কারেকশন করে নিও নিজেরা। জে.বি. কৃপালিনী, মৌলিক অধিকার সংক্রান্ত সাব সাব কমিটি, জে.বি. কৃপালিনী। স্টিয়ারিং কমিটি আরেকটা আছে, স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটি, এই স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর কি বলবো, মৌলিক অধিকার বললাম, জাতীয় পতাকা বললাম, স্টিয়ারিং কমিটি, খসড়া কমিটি, এগুলোই দেয় বেশি। ব্যাস, কটা মনে রাখো তাহলে হবে, এই চারটে। সব থেকে জাতীয় পতাকা দেয়, খসড়া কমিটি তো দেয় বারবার। তাহলে ভারত স্বাধীন হলো, তারা পূর্বে এটা গঠিত হয়েছে। এবার যে ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীনতার সময় ভারতের যে বিভিন্ন মন্ত্রীগণ ছিল, সেখান থেকে কোশ্চেন থাকে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার সময় কে কোন পদে ছিলেন, বা স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, পয়েন্ট করো, স্বাধীন ভারতের, ভারতের প্রথম মন্ত্রিসভা, ভারত স্বাধীন হওয়ার পরে কে কোন পদ পেয়েছিলেন? প্রথম, প্রথম মন্ত্রিসভা।
বর্তমান যে মন্ত্রিসভায় সেগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যায়, আর এগুলো আমাদের স্ট্যাটিক হয়ে গেল, ফিক্সড। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা কে কোন পদে ছিল, ঠিক আছে। প্রথমেই বলবো প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, ফার্স্ট পিএম ভারতের কে ছিল? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেই সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, ঠিক আছে, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী। নেক্সট, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, 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 স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বলো, মুখে বলো। সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, রেলমন্ত্রী, রেলমন্ত্রী, রেলমন্ত্রী কে ছিলেন? জন মাথাই, রেলের এক্সামে আসবে, জন মাথাই রেলমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে বলো? তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং, সর্দার বলদেব সিং, বলদেব সিং। শিক্ষামন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? জানি আমরা, বলো। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। আগের দিন বলেছিলাম ইতিহাস পড়ে গিয়ে, মৌলানা আবুল কালাম আজাদ। আর কি বলবো, গুরুত্বপূর্ণ গুলো তো হয়েই গেল। আইনমন্ত্রী, এটাও দেয়। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রী, ল মিনিস্টার, আইনমন্ত্রী হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। বললামই তো, ব্যাস এগুলো মনে রাখো তাহলেই হবে, এগুলোই বেশি দেয়, আরো আছে দরকার নাই সব। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, রেলমন্ত্রী ছিলেন জন মাথাই, প্রতিরক্ষা সর্দার বল্লভভাই সিং, শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর, আর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর কিছু ফ্যাক্ট যেগুলো মাথায় রাখবে, যে এরপরে কি হলো, সংবিধান কমিটি গঠিত হয়, ওই তো বললামই, খসড়া কমিটি, স্টিয়ারিং কমিটি, জাতীয় পতাকা কমিটি, মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি। শেষ পর্যন্ত কি হলো, ভারতের সংবিধান রচিত হলো। না, ভারতের যে সংবিধান, সেই সংবিধান তৈরিতে সময় কত লাগে? অনলাইনে কিছু লিখে নেবে ফ্যাক্ট, হ্যাঁ। 2 বছর 11 মাস 18 দিন। তাহলে এই যে ভারতের সংবিধান, এই সংবিধান রচনা করতে কত সময় লাগে? 2 বছর 11 মাস 18 দিন। যদি বলে সংবিধানের খরচ, সংবিধান তৈরিতে খরচ কত হয়, ভারতের সংবিধান তৈরিতে খরচ কত হয়, সেই সময় এই খরচ হয়েছিল 64 লক্ষ টাকা। 64 লক্ষ টাকা, ভাবো, 64 লক্ষ টাকা খরচ হয়েছিল। 64 লক্ষ টাকা খরচ হয় ভারতের সংবিধান তৈরিতে।
আর সংবিধান, ভারতের সংবিধান নিজে হাতে, ঠিক আছে, ভারতের যে সংবিধান, আসল সংবিধান বা অরিজিনাল সংবিধান, সংবিধানটি নিজে হাতে কে লিখেছিলেন? ভারতের সংবিধান, ভারতের আসল সংবিধানটি, আসল সংবিধানটি নিজে হাতে লেখেন, বেরিয়েছিল সবারই সমন্বয়ে, কিন্তু নিজে হাতে লেখে কে, হাতে করে লিখেছিল, লেখেন প্রেম বিহারী নারায়ণ। প্রেম বিহারী নারায়ণ, প্রেম বিহারী নারায়ণ, তিনি নিজে হাতে ভারতের সংবিধানটা লিখেছিলেন, ঠিক আছে। প্রেম বিহারী নারায়ণ, এর সাথে কিছু রায়জাদা, এর সাথেও আছে রায়জাদা, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, রায়জাদা পুরো নাম। আর এই যে সংবিধান, এই সংবিধানের যেটা লিখেছিল নিজে হাতে আর কি প্রেম বিহারী নারায়ণ, এই সংবিধানের উপর নকশা কে করেন? সংবিধানে নকশা কে করেছিলেন, সাজিয়েছিলেন, নকশা করেছিলেন কে? না, রামমোহন সিনহা আর নন্দলাল বসু। রামমোহন সিনহা ও নন্দলাল বসু, নন্দলাল বসু, যে বইটা আমরা পড়ি ছোটদের, একদম ছোট, মানে ছোট খোকা বলে অ আ, কালো অক্ষরে যে ছবিগুলো আঁকানো, সেগুলোও নন্দলাল বসুর আঁকা, নন্দলাল বসুর আঁকা। তাহলে সংবিধানের নকশা করেছিলেন রামমোহন সিনহা ও নন্দলাল বসু, তারা নিজে হাতে সাজিয়েছিলেন, নকশা ডিজাইন করেন। আর লিখেছিলেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়চেদা। মোট 64 লক্ষ টাকা খরচ হয়, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল সংবিধান তৈরি করতে। সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর। সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, ডক্টর বি.আর. আম্বেদকরকে, ডক্টর বি.আর. আম্বেদকরকে। সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর, 26শে নভেম্বর, ঠিক আছে। কারণ ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, আর কার্যকর হয় 1950 সালে 26শে নভেম্বর থেকে। সংবিধান গৃহীত হয়, পরের লাইন, পরের পেজে, ভারতের যে সংবিধান, এই সংবিধান গৃহীত হয় কবে? ভারতের সংবিধান গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949, 1949। সংবিধান কার্যকর হয় কবে? 1950, 26শে নভেম্বর 1950। এই জারি, সরি সরি, 26শে জানুয়ারি হবে, 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি 1950, ঠিক আছে। সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949, আর কার্যকর হয় 26শে জানুয়ারি। সংবিধান যেহেতু গৃহীত হয় 1949 26শে নভেম্বর, সেই জন্য 26শে নভেম্বরকে সংবিধান দিবস পালন করা হয়, ঠিক আছে। আর যদি বলে গণপরিষদের যে শেষ অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে? গণপরিষদের শেষ অধিবেশন বসে 1950 সালে 24শে জানুয়ারি, 1950 সালে 24শে জানুয়ারি। এটা হচ্ছে গণপরিষদের শেষ অধিবেশন বসে 1950 সালে 24শে জানুয়ারি।
গেল, মাথায় গেল কিছু? ছেলেপিলি সত্যি তো আজকে আসলো না তো অনেকেই। সুপ্রিয় নাই বাজার থেকেও দেখছে। ছেলেপিলি ওই 5 জন। অয়ন, অসীম, অর্ঘ্য আর সুপ্রিয়, সঞ্জু। সব ভিডিও অন করো। সুপ্রিয় দেখিয়ে দিল চেহারা। হ্যাঁ দেখতে পাচ্ছি অসীমকে। অর্ঘ্য করিমপুরে আছি। অয়নের খবরই নাই, আছে ও জয়েন হয়েছে তাই ঘুমিয়ে গেছে। লিখছে অয়ন। অর্ঘ্য দেখায়নি, অর্ঘ্য নেতা। অর্ঘ্য কই? ওই তো অর্ঘ্যর অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। সাদা খাতা। সঞ্জু বাজারে? কই সঞ্জু দেখি। তাও ক্লাস, তাও ক্লাস করছিস না তুই? কত ভালো ছিলি। আচ্ছা। হ্যাঁ, কালকে চলে আসবা, কালকে চলে যাবো আমি। কালকে তো দুপুরে চলে আসছো। হ্যাঁ তুমি তো ভালো ছেলে জানি। তুমি তো তুমি তো পড়া কামাই করো না। তুমি অঙ্ক ছাড়া আর কিছুই করো না। না, না জিআই, না জিকে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ খেলায় কি হলো? বাহ, ফাইনাল হয়ে গেল। চলো নেক্সট যাই। তাহলে এই গেল গণপরিষদ, শেষ অধিবেশন গণপরিষদ। এবারে আমরা চলে যাব সংবিধানের বৈশিষ্ট্য, ঠিক আছে? সংবিধান গৃহীত হয়ে গেল, সংবিধান কার্যকর হয়ে গেল। সংবিধানের বৈশিষ্ট্য অত গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা বলে যাব যেটুকু দরকার সেটুকু। সংবিধানের বৈশিষ্ট্য। সংবিধান, সংবিধান, সংবিধানের বৈশিষ্ট্য। এই যে সংবিধান আমাদের গঠিত হলো, এই সংবিধান হচ্ছে কি না, বিশ্বের সব থেকে বড়, বিশ্বের বৃহত্তম সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম সংবিধান। বিশ্বের বৃহত্তম সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম সংবিধান। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। না, এই সংবিধানেই, এই সংবিধানে মোট ধারা কটা আছে? যখন সংবিধান গঠিত হয় তখন ধারা কটা ছিল? 395টি, মনে রাখবে দেয়। ধারা ছিল আর্টিকেল, এ আরটি মানে আর্টিকেল, ধারা, ঠিক আছে? বাংলায় লিখো, ধারা ছিল 395টি। আর তালিকা ছিল 8টি। তালিকা ছিল 8টি।
যখন সংবিধান গঠিত হয় তখন ধারা ছিল 395টি আর তালিকা ছিল 8টি। যদি বলে বর্তমানে ধারা কটা, মানে সংবিধান অ্যামেন্ডমেন্ট তো হয়, সংশোধন হয় করে অনেকগুলো হয়ে গেছে, বর্তমানে যদি বলে তাহলে বলবা 448টি। 448টি অপশন থাকবে, ঠিক আছে। আর তালিকা কটা, তালিকা বর্তমানে 12টি, 8 থেকে 12টা হয়ে গেছে। তালিকা কটা, 12টা। আর ধারা হয়েছে 448টি বর্তমানে। তাহলে এটাই দেয়, বর্তমানটা দেয় না। বলে যে সংবিধান তৈরির সময় ধারা কয়টি ছিল, 395টি, মাথায় রাখবে। দেয় তালিকা কয়টি ছিল, 8টি। সংবিধান তৈরির সময় ধারা ছিল 395টি, তালিকা ছিল 8টি, বা শিডিউল ছিল 8টি, মাথায় থাকবে। আর ভারতের যে সংবিধান সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম সংবিধান। আর কি কি রয়েছে বৈশিষ্ট্য, নেক্সট যদি বলি সংবিধান, না, ভারতের যে সংবিধান এটা প্রাধান্য প্রতিষ্ঠিত। ভারতের সংবিধান দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে দেশের, দ্বিতীয় বৈশিষ্ট্য লেখো, দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন, মানে সংবিধানকে মানতে হবে, প্রাধান্য দিতে হবে, সংবিধানে যা বলা আছে সেগুলো মেনে চলতে হবে। এটাই হচ্ছে মৌলিক, মৌলিক মানে এটা হচ্ছে প্রধান, আর এটাই হচ্ছে সর্বোচ্চ, এর উপরে নাই কিছু, সংবিধানের উপরে। হ্যাঁ, লিখিত সংবিধান তো বিশ্বের বৃহত্তম সংবিধান বা লিখিত সংবিধান, ঠিক আছে। লিখিত সংবিধান, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। লিখিত কথাটা যোগ্য নাও, লিখিত সংবিধান, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। লিখিত কথাটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, লিখিত করে নাও। আর কি বলবো, না এই যে সংবিধান, এর সংবিধানে বলা হয়েছে কি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা মৌলিক কর্তব্যে আমরা পাই, ঠিক আছে, প্রস্তাবনায় পাই এই কথাটা। আর এটা অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক সংরক্ষণ আছে। আমাদের যে সংবিধান সেটা এক নাগরিকত্ব, আমাদের দেশের সংবিধান এটা কি, এক নাগরিকত্ব, ওয়ান সিটিজেনশিপ, এক নাগরিকত্ব, নাগরিকত্ব। আমাদের সংবিধানে বলা হয়েছে এক নাগরিকত্বের কথা, এক নাগরিকত্ব মানে কি, না এই ভারতের যে সংবিধান সেখানে এক নাগরিকত্বের স্বীকার করা হয়েছে। এর মানে হচ্ছে যে না, কি বলবো, একসাথে দুই দেশের নাগরিকত্ব গ্রহণ হবে না। এটা বিশেষ নাগরিকত্ব দেওয়া যেতে পারে, কিন্তু মানে একসাথে দুই দেশের নাগরিকত্ব হবে না। দেখা যাচ্ছে ভারতের নাগরিকত্ব আছে, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না, তাহলে যদি গ্রহণ করে তাহলে ভারতের নাগরিকত্বটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এটা অন সিটিজেনশিপ যেটা, এটা ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য। এখানে মৌলিক কর্তব্য আছে, আরেকটা বৈশিষ্ট্য কি, মৌলিক কর্তব্য। না, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে, মৌলিক কর্তব্য, বর্তমানে মৌলিক কর্তব্য 11টি, ঠিক আছে। বর্তমানে মৌলিক কর্তব্য 11টি, প্রথমে 10টা ছিল, পরে একটা অ্যাড করা হয় 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, ঠিক আছে। ওগুলো অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মধ্যে আমরা পড়বো কোনটা কি অ্যাড করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্য যদি বলে সেটা হয়ে যাবে 11টি। আরও আছে, অত দরকার নাই, মোটামুটি এই দুটো তিনটে জিনিস যে দেখো, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, এইসব সব এর বৈশিষ্ট্য আর কি, অত দরকার নাই। এবার আমরা চলে যাব প্রস্তাবনায়, ঠিক আছে। ভারতের যে প্রস্তাবনা, প্রস্তাবনা বলবো না, আগে অংশগুলো চলে যায়, ভারতের সংবিধানের অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারতের সংবিধানের অংশগুলো, ভারতীয় সংবিধানের অংশ, ভারতীয় সংবিধানের, ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ। এই যে ভারতের সংবিধান গঠিত হয়েছে, এই সংবিধান
বিভিন্ন জায়গা থেকে গৃহীত হয়েছে ভারতের সংবিধানের বিভিন্ন অংশ। তাহলে 70% কোথা থেকে নেওয়া হয়েছে বলেছিলাম? 1935 ভারত শাসন আইন, ঠিক আছে। আর বাকি যে পার্টগুলো আছে অংশ বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। পরপর স্টেপ বাই স্টেপ যাব। বিভিন্ন দেশ থেকে, কোন দেশ থেকে কিনা হয়েছে? প্রথমে বলবো ব্রিটেন। ব্রিটেন, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, গ্রেট ব্রিটেন, ব্রিটেন। তাহলে ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? না, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ধারণা। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রীর ধারণা। আর কি? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের যে সংসদ উচ্চকক্ষ আর নিম্নকক্ষ আছে, ঠিক আছে, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। আর কি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে? না, রাষ্ট্রপতির ধারণা। রাষ্ট্রপতির ধারণা, আমাদের দেশে যে রাষ্ট্রপতি আছে, আর্টিকেল 52-তে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি থাকবে, রাষ্ট্রপতি থাকার কথা। তাহলে এই রাষ্ট্রপতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? চলে যাবে ব্রিটেন। স্পিকার, বিশেষ করে লোকসভা স্পিকার, বর্তমানে লোকসভা স্পিকার কে? ওম বিড়লা। এই যে স্পিকার লোকসভা, ঠিক আছে, লোকসভা, এলএস লিখে দিলাম, লোকসভা এলএস। না, লোকসভার যে স্পিকার থাকবে, এই স্পিকারের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, যেটা স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কে বলো? জ্ঞানেশ কুমার। হ্যাঁ, মনে রাখবে, জ্ঞানেশ কুমার, নোট করে নাও। মন্ত্রী পরিষদ, ভারতের যে মন্ত্রী পরিষদ আছে, এই মন্ত্রী পরিষদের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। এক নাগরিকত্ব, যে ওয়ান সিটিজেনশিপ বললাম, এক নাগরিকত্ব, এক নাগরিকত্ব, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। এক নাগরিকত্ব, ওয়ান সিটিজেনশিপ। জনস্বার্থ মামলা, যেটা জনস্বার্থ মামলা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও ব্রিটেন থেকে। আরও আছে, এ কটাই মনে রাখো। তাহলে ব্রিটেন থেকে প্রধানমন্ত্রীর ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যে গঠন সেটা, রাষ্ট্রপতির ধারণা, স্পিকারের ধারণা, স্বাধীন নির্বাচন কমিশন, মন্ত্রী পরিষদ, এক নাগরিকত্ব, জনস্বার্থ মামলা, এই সমস্ত ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। নেক্সট নেক্সট বলবো আমেরিকা। আমেরিকা, আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা। আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা। আর প্রস্তাবনার ভাষা যদি বলে তখন কিন্তু অস্ট্রেলিয়া হয়ে যাবে, সেই জন্য মাথায় রাখতে হবে, গুলি ফেললে হবে না। প্রস্তাবনা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। লিখিত সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। লিখিত সংবিধান, লিখিত সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। মৌলিক অধিকার, মৌলিক অধিকার, মৌলিক অধিকার, মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। সুপ্রিম কোর্ট, ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে, ঠিক আছে। বিচারপতির অপসারণ বলতে পারো, বিচারপতির, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সমস্ত যে বিচারপতির অপসারণ কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। ব্যাস, এগুলো মনে রাখলেই হবে। তাহলে আমেরিকা থেকে কি বললাম? প্রস্তাবনা ইম্পর্টেন্ট, লিখিত সংবিধান ইম্পর্টেন্ট, উপরাষ্ট্রপতি ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট ইম্পর্টেন্ট।
সবই হয়ে গেল ইম্পর্টেন্ট। চলো নেক্সট, সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া সেখান থেকে কি নেওয়া হয়েছে না, সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, খুবই ইম্পর্টেন্ট। সোভিয়েত রাশিয়া থেকে না কি নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্যগুলো। আর কি নেওয়া হয়েছে, 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বারবার আসে পরীক্ষা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরিকল্পনা লিখে নেও ভালো করে, বুঝতে না পারলে। এই দুটোই মনে রাখবো, সোভিয়েত রাশি থেকে এই দুটোই নেওয়া হয়। নেক্সট পড়বো জাপান। সুপ্রিম কোর্ট কোথা থেকে নেওয়া হয়েছে বললাম, সুপ্রিম কোর্ট নেওয়া হয়েছে আমেরিকা থেকে, কিন্তু সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে। সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের গঠন কোথা থেকে নেওয়া হয়েছে, জাপান। সুপ্রিম কোর্টের ধারণা যদি বলে তাহলে হয়ে যাবে আমেরিকা, সুপ্রিম কোর্ট যদি বলে আমেরিকা, সুপ্রিম কোর্টের গঠন যদি বলে তাহলে উত্তরে যাবে জাপান। নেক্সট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে বললাম, আমেরিকা। প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা। প্রস্তাবনার ভাষা যদি বলে অস্ট্রেলিয়ায় যাবে। প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে। যৌথ তালিকা যদি বলে, যৌথ তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া। যৌথ তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া। আর কেন্দ্র রাজ্যের ব্যবসার সম্পর্ক, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, কেন্দ্র ও রাজ্যের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যে সম্পর্ক, ব্যবসার সম্পর্ক, কেন্দ্র ও রাজ্যের ব্যবসার সম্পর্ক কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া। প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়া, যৌথ তালিকা ইম্পর্টেন্ট, দেয় অস্ট্রেলিয়া থেকে নাও। তাহলে কি কি বললাম, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া। নেক্সট চলো কানাডা। কানাডা থেকে মনে রাখতে হবে কেন্দ্র রাজ্যের যে ক্ষমতার বন্টন সেটা। কানাডা কেন্দ্র ও রাজ্যের ভাষা, এই সরি ব্যবসা যদি বলে তাহলে অস্ট্রেলিয়া, আর যদি বলে কেন্দ্র ও রাজ্যের, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার বন্টন, কি কি ক্ষমতা রাজ্যে কেন্দ্রের থাকবে, কি কি ক্ষমতা রাজ্যের থাকবে, এই যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার যে বন্টন সেটা কানাডা থেকে নেওয়া হয়। আর কানাডা থেকে আরেকটা জিনিস হয়, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটাও কানাডা থেকে নেওয়া। মানে কেন্দ্রীয় যে প্রবণতার আধিক্যতা সেটা, অ্যাকচুয়ালি কেন্দ্রের ক্ষমতা কি কি থাকবে সেগুলো কানাডা থেকে। কানাডা থেকে ওটাই দেবে, যে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার বন্টন ওটাই দেয় কানাডা থেকে। আর কি বলবো, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড যদি বলে রাষ্ট্রপতির ধারণা কোথা থেকে, ব্রিটেন। যদি বলে রাষ্ট্রপতি নির্বাচন তখন উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। রাষ্ট্রপতি নির্বাচন, যেগুলো কনফিউশন হয় বারবার বলে দিচ্ছি কিন্তু, রাষ্ট্রপতির ধারণা ব্রিটেন, আর রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড, মনে রাখবে, মার্ক করে রাখো এগুলো। নির্দেশমূলক নীতি দেয় কোথা থেকে, আয়ারল্যান্ড। নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া, আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড হলো, আর কি আছে, কানাডা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া, সংবিধান সংশোধন পদ্ধতি, একটাই খুবই ইম্পর্টেন্ট, সংবিধান সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি কোথা থেকে নেওয়া, দক্ষিণ আফ্রিকা থেকে। একটাই বলবো এখান থেকে। জার্মানি, জার্মানি, জার্মানি থেকে কি নেওয়া না, জরুরি অবস্থায় যে মৌলিক অধিকার বাতিল সেটা, জরুরি অবস্থায়
জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। মৌলিক অধিকার বাতিল, এটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। আর লাস্ট হচ্ছে আমাদের ভারত শাসন আইন। ভারত শাসন আইন, বাকি যত কিছু থাকলো সব এই ভারত শাসন আইন। 70%, সংবিধানের 70% এখান থেকে নেওয়া। সংবিধানের 70% এখান থেকে নেওয়া। কি কি নেওয়া হয়েছে এখান থেকে? না, রাজ্যপালের ধারণা, রাজ্যপাল। আর কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। জরুরি অবস্থা, যদি বলে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল তখন উত্তর হবে জার্মানি, কিন্তু জরুরি অবস্থা যদি বলে না জরুরি অবস্থা জারি করা, সেটা ভারত শাসন আইন থেকেই নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন গঠন, ঠিক আছে, এটা ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্যের সম্পর্ক, এটাও ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্যের সম্পর্ক, এটাও কেন্দ্র রাজ্যের সম্পর্ক, এটাও ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। আরো অনেক কিছু। ছাড়ো, তাহলে আমরা কি দেখলাম? ভারতের সংবিধানের বিভিন্ন অংশ কোথা থেকে কি নেওয়া হয়েছে সেই পার্টগুলো দেখলাম। এখান থেকে কোশ্চেন থাকে, হ্যাঁ, ইম্পর্টেন্ট, দেখবে ভালো করে। এই তো চলে এসছি। কি করবো? করাবো না? নব্বই কি নেট নাকি? তাহলে কত দূর কি হলো? থাক তাহলে আজকে এটুকুই। ভারতের স্বাধীনতা আইন। ভারতীয় বাহ, চলো অনেকটাই হয়েছে, নেক্সট দিন করবো তাহলে। হ্যাঁ, বাহ, ঠিক বলেছে।